এবং এটাই মাহমুদুর রহমান ভাই বুঝাতে চেয়েছে। উনি নিচ্ছেন কিনা সবার কথা এভাবে, আর 17 বছর উনি বাইরে ছিলেন বলে কি উনি আসলেই কিছু জানেন না? উনি তো কন্টিনিউ ওনার না নেতাদের না না ওটা উত্তর তো উনি নিজেই দিলেন যে মাহমুদুর রহমান ভাইয়ের ছবি আমার চোখের সামনে ভাসে। তার মানে মাহমুদুর রহমান ভাই বুঝাতে চেয়েছেন যে ফিল্ডের ব্যবস্থাটা আপনি আরো শোনেন। কার কাছ থেকে শুনবেন? এই ঠাকুর ভাইদের কাছ থেকে শুনবেন, যারা আপনাকে তেল না দিয়ে বলবে। আবার বুঝেন, যখনই আপনি একটা জায়গায় চলে আসবেন তখন ভাই তেল আমাদের সংস্কৃতি তো আমরা কি করতে পারবো না, এটাকে তো ভুলে আমরা বাঙালি, আমাদের এই বাংলাদেশি মানুষের একটা প্রথম চরিত্র সত্য কথাটাকে না বলে আপনাকে ছেকে ধরা এবং আপনাকে সত্যের কাছাকাছি যেতে না দেওয়া। সেজন্যই বললাম যে মাহমুদুর রহমান ভাই অন্যভাবে বলেননি, উনিও জানেন, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে। আমার দেশে কেন দেশনেত্রী বেগম খালেদাকে তিল তিল করে মেরে ফেলে দেওয়া হচ্ছে, উনি তো সে কথা বলছেন, কিন্তু ওই জেলখানায় জেলার কাছ থেকে তা শুনতে হবে যে কিভাবে পয়জনটা দিলেন। মূল প্রশ্নটা কি, 15 বছর শেখ হাসিনাকে কে ক্ষমতায় রাখছে? আজকে আরো দেখেন, মোদি চিঠি দিয়ে কেন বলবেন যে আপনার সাথে আমি ক্ষমতায় শেয়ার করতে চাই? বারবার যে কথা বলা হচ্ছে, ইন্ডিয়া মানে সাউথ ব্লকের পররাষ্ট্র নীতি হওয়া উচিত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের সরাসরি সম্পর্ক, কোনো পার্টিকুলার দলের সাথে না। উনি এই কাজটা করতেছেন কি বিএনপি এবং জামাতের মধ্যে একটা ভাগ করে নিয়ে আসতে চাইছেন। কেন উনি এই কথা বলবেন যে বিএনপি না, বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক আগামীতে নির্বাচিত সরকার, তার সাথে ইন্ডিয়া কি করতে কাজ করতে প্রস্তুত। সে এখন পর্যন্ত এই স্টেটমেন্ট তো দেয়নি। তাহলে এই স্টেটমেন্ট যখন দিচ্ছে একজন পররাষ্ট্রমন্ত্রী এসে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা তার সাথে কাজ করতে প্রস্তুত, এটা কি আমাদের জন্য খুব ব্যথাদায়ক কথা না? কারণ জুলাইয়ের অভ্যুত্থান তো করছি কি আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তারপর বলেন প্রশাসনের কথা, দেখেন 15 বছরের এই প্রশাসন, ডিসি বলেন এসপি বলেন, নিয়োগ হয়েছে কার আমলে? আমার এক জুনিয়র আছে, ও দাঁড়িয়ে আছে বলে ও ফার্স্ট হয়েছে 2 বার এই জুডিশিয়ারিতে, তারপরে ওকে নিয়োগ দেয়নি। আমার আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে আমি জানি যাদের এই পরিবারে যেহেতু বিএনপির লোক আছে সেই জন্য, জামাত না বিএনপির লোক আছে বলে তাদেরকে বিসিএস এ নেওয়া হয়নি। তাহলে কিভাবে আপনি নিচের, তাহলে এরা সবাই হচ্ছে কি আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করবে, এবং এইভাবে নেওয়া হয়েছে তাদের কাছে। আপনি এই যে উদাহরণ দিলাম সেখানেও এখনো দিই, মাহমুদুর রহমান মান্নার বগুড়ারটা বাতিল হয়, ঢাকারটা এলাও হয় কিভাবে? আজকে যারা যখন অ্যাপিল শুনানি হয় তখন বলছে এটা ফ্লিমজি গ্রাউন্ডে কিভাবে এটা বাতিল করে। এখন এইটার মূলটা কি? মূলটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে ইলেকশন কমিশন ইজ এ কনস্টিটিউশন বডি, কিন্তু এর ঢাল নাই, তরোয়াল নাই, কিছু নেই। কারণ এর কোনো কর্মচারী নাই, কিছু নেই। একে নির্বাচন করার জন্য রিটার্নিং অফিসারকে ডিসি। এবার আপনার একটা গল্প শুনে শেষ করে দিই, সেটা হচ্ছে আমার বাবা একসময় ক্ষমতার খুব কাছাকাছি ছিল। এরশাদ সাহেবকে কাইজাফর আহমেদ বলতেছেন যে আপনার রাজনীতি সুন্দর করে ভালোভাবে করা উচিত। তখন এরশাদ সাহেব আর্মিদেরকে, আমলাদেরকে এবং ব্যবসায়ীদেরকে ডাকছিলেন। তখন এই আমলারা কি উত্তর দিছিলেন জানেন এরশাদ সাহেবকে? স্যার, আমি রিটার্নিং অফিসার, আমি ঘোষণা দিব কে জিতছে কে জেতেনি, ঘোষণা দিয়ে দিব, তারপর হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন যেতে যেতে 5 বছর পার, আপনার এমপিত্ব হয়ে গেল। আপনি দল করে কি করবেন? আপনি একটা কাজই করেন, আমাদেরকে আমরা ঘুষ খাওয়ার পারমিটটা দেন, আমাদের আর কিছু করতে হবে না। দ্যাট ইজ দ্য থিংস ফ্রম 86-88 সাল থেকে এই প্যাটার্নেই এই অ্যাডমিনিস্ট্রেশন চলে এসছে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আছে। সেই অ্যাডমিনিস্ট্রেশন দেখেন কিভাবে ম্যানিপুলেটিভ করবে। এখানে বিএনপি করার দরকার নাই, ওই অ্যাডমিনিস্ট্রেশনই ভাববে যে কাকে দিয়ে আমি কি করতে পারি, আমার ফায়দাটা নিতে পারি। ব্যবসায়িকরা কি চায়? করাপ্ট প্র্যাকটিস। আমাদের সিন্ডিকেট পুরো বাজারকে ধ্বংস করে দিচ্ছে, যে 10 টাকার জিনিস আমরা ঢাকায় কিনতেছি 50 টাকায়। তো এই সিন্ডিকেট, যে সিন্ডিকেট অভ্যস্ত আন্ডার ইনভয়েসিং এ, ওভার ইনভয়েসিং এ, সেই সিন্ডিকেটকে যদি আপনি ভাঙ্গার প্রতিশ্রুতি না দেন, তারা তো চাইবে যে কোনো মূল্যে, টাকা হোক, পয়সা হোক, মাসল পাওয়ার ইউজ করে হোক, যে দল তার পারপাস সার্ভ করবে তাকে নিয়ে আসতে। সেইখানে আমরা কখন দেখতেছি যে এই যখন এই ব্যবসায়িকেরা জনাব তারেক রহমানের কাছে গেলেন, উনি তো এই মেসেজটা দিতে পারতেন, এবং আমি আশা করি উনি দিবেন, আগামীতে অবশ্যই দিবেন, যে সিন্ডিকেট এবং চোরা কারবারি এবং এই যারা দেশের টাকা পাচার করো তাদের কোনোদিন ঠাঁই বিএনপি সরকারের কাছে হবে না, যেমন আমার মার কাছে হয়নি, আমার বাবার কাছে হয়নি, আমার কাছেও হবে না। সুতরাং এই এই মানে প্রশাসনের হেলে পড়াটা আমি আপনি সবাই দেখতেছি,
কিন্তু এই হেলে পড়াটার জন্য বিএনপিও না, জামাতও না, প্রশাসন নিজে নিজে হেলে পড়তে চাচ্ছে তাদের স্বার্থে। এবং এই অতি উৎসাহী প্রশাসন কোনোদিন ভাই ফ্রি ফেয়ার ইলেকশন হতে দিবে না। কিন্তু ওই যে আমি ঠাকুর ভাইয়ের ওই কথার সাথে একমত যে একটা মার্ডার হলেও সেটাকে আমরা কি সহ্য করে নিচ্ছি, আমাদের ইলেকশন করা দরকার। একটা নির্বাচনী ট্রেনে বাংলাদেশ উঠছে, আমরা একটা ফ্রি ফেয়ার গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাব, সেটার জন্য অনেক কিছু সহ্য করতে হবে। সেই জন্য আমরা প্রোটেস্ট করতেছি, প্রশাসন ভালো মতো কাজ করতেছে না। আপনি আর একটা জিনিস দেখেন, সুরভির কথা আমি বারবার বলতেছি, একটা 17 বছরের মেয়ে একটা ম্যাজিস্ট্রেটের সামনে আসতো, তার ঠাকুর ভাই বুঝতে পারবে না যে ওই মেয়েটার বয়স কত? প্রথমে কি জিজ্ঞাসা করবে? এর এনআইডি কোথায়? যদি বলে যে না এনআইডি নাই, তাহলে আমার ডাউট হবে এনআইডি নাই মানে তাহলে এর বয়স তাহলে 21 বছর হয়নি। তখন কি চাবে? জন্ম নিবন্ধন চাবে। আপনি কিছুই চাইলেন না, আপনি 2 বার রিমান্ডে দিয়ে দিলেন। আছে কি যে ইভেন জন্ম নিবন্ধন যদি না পায় তো তার স্কুল থেকে এসএসসি সার্টিফিকেট বলবে প্রডিউস করো। অত দূর নাই গেলাম ভাই, আপনি এটা দেখে আপনি 2 বার রিমান্ডে দিলেন। দ্বিতীয় কথা, 17 বছর যার বয়স তাকে আপনি শিশু শোধনাগারে রাখতে হবে, জেলে রাখতে পারবেন না। আপনি 11 দিন জেলে রাখলেন। এই এই বলতেছি সরকার, মানে আমাদের আজকে তো কথা তুললেন, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা জানে না? আইন উপদেষ্টা যে ম্যাজিস্ট্রেট এটা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিছেন? যে পুলিশ 17 থেকে 21 করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিছেন না? সেই জন্য আমরা বলতেছি যে এই লেভেল প্লেইং ফিল্ড কারোর জন্য নাই। ওনারা কি চায়? লাস্টলি দেখেন, জাতীয় পার্টি তো এটাতে অ্যাডমিটেড যে তারা তো জাতীয় পার্টি কি? জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোসর। এই আওয়ামী লীগের দোসর কিভাবে 167 জায়গায় তার নমিনেশন পেপার কি হয়, 167 তার নমিনেশন বৈধ হয় কিভাবে? বৈধ হয় কিভাবে? এবং এই ক্ষেত্রেও আমার যদি শক্ত অবস্থান না নেন নির্বাচন কমিশন, তাহলে আমাদের এই